হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিএস এর টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, ভারত বাংলাদেশ সীমান্ত সংঘর্ষ, বেআইনি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিক ঘটনা, হিস্ট্রি অফ ইন্ডিয়া বাংলাদেশ। ঠিক আছে, বর্তমান যা পরিস্থিতি, তোমরা প্রত্যেকেই হয়তো এটা সম্বন্ধে আপ টু ডেট রয়েছো। তো বর্তমান পরিস্থিতিতে ইতিহাসটা দেখে নেওয়া খুব দরকার, খুব প্রয়োজন। প্রত্যেকের একবার ইতিহাসটা মনে করে নেওয়া উচিত যে ইতিহাসটা কি ছিল, কি ঘটেছিল। ঠিক আছে, তো চলো দেরি করব না, আজকের ক্লাসটা শুরু করি। দেখো, বলেছে ভারত বাংলাদেশ সীমান্ত সংঘর্ষ ও বেআইনি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিক ঘটনা। সম্প্রতি কি ঘটনা ঘটেছে? ফেব্রুয়ারি 28, 2025 তারিখ সন্ধ্যে 7:30টা নাগাদ প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশ অনুপ্রবেশকারী ত্রিপুরার সেপাহীজলা জেলার বর্ডার পিলার বিপি 2057 সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। ঠিক আছে, অভিযোগ অনুযায়ী তারা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল, মানে পাচার করা আর কি, যেগুলো সেই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত ছিল এবং কিছু ভারতীয় অনুপ্রবেশকারীদের সাথে সমন্বয় করেছিল। ঠিক আছে, এরপর কি হয়, বিএসএফ এর টহল দল এই অনুপ্রবেশকারীদের বাধা দেয়। ঠিক আছে, এরা যাতে অনুপ্রবেশ করতে না পারে এরা বাধা দেয়। তারা বিএসএফ জওয়ানদের উপর হিংস্র আক্রমণ চালায়। এবার যখনই ওদের বাধা দেওয়া হয়, ওরা কি করে, বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ চালায়। এতে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। আত্মরক্ষার জন্য বিএসএফ সদস্যরা একটি নন লিথাল পাম্প অ্যাকশন গান ব্যবহার করেন, যার ফলে এক বাংলাদেশি নাগরিক আহত হন। উভয় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, যে অনুপ্রবেশ, সে যখন ইন্ডিয়ার সীমান্তে বর্ডারে চলে আসছে, সে নিশ্চয়ই তার বাংলাদেশ যে সমস্ত বর্ডারের মানে কর্মীরা রয়েছে তাদের ওখান থেকেই আসছে। তো এটা কি দুই দেশের মধ্যে একটা আলোচনার মাধ্যমে সমাধান করা, যেমন দুই দেশই যেন সচেতন থাকে যে অনুপ্রবেশকারীরা যেন কোনোভাবে, মানে বাংলাদেশের ওই বিএসএফ জওয়ান যারা রয়েছে আর কি, যাদেরকে বলা হচ্ছে বিজিবি, তাদেরকেও যেন ওভারটেক করে না আসতে পারে এবং ইন্ডিয়াতে যেন প্রবেশ করতে না পারে। এবারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো হিস্ট্রি। ঠিক আছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডারের কি হিস্ট্রি রয়েছে, ইতিহাস কি বলছে, বর্ডারটা কিভাবে হলো, কি কি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, প্রথমে তো কোনো বর্ডার ছিল না, পরে বর্ডার হয়েছে, কিভাবে হলো বর্ডার, কেন হলো, একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। ঠিক আছে, চলো শুরু করছি। ঔপনিবেশিক শাসন এবং ব্রিটিশ আমল 1947 সালের পূর্বে। দেখো, 1947 সালের পূর্বে ইন্ডিয়ার ম্যাপটা ঠিক এরকম ছিল, দেখতে পাচ্ছ, এটা হলো ইন্ডিয়ার ম্যাপ ছিল 1947 সালের পূর্বে। এখানে কোনো বাংলাদেশ আলাদা করে ছিল না, এখানে কোনো পাকিস্তান কিন্তু আলাদা করে ছিল না। তো এরপরে স্টেপ বাই স্টেপ ঘটনাটা কি ঘটে দেখো। 1947 সালের পূর্বে ভারত ও বাংলাদেশ উভয়ই ব্রিটিশ ভারতের অংশ ছিল। যেটা বললাম যে ভারত আর বাংলাদেশ উভয় কি ছিল, ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বাংলা অঞ্চলটি বেঙ্গল প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল, যা ব্রিটিশ শাসনের অধীনে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ছিল। এই যে বাংলার যে এরিয়াটা, এটা কি বেঙ্গল প্রেসিডেন্সি নামে কিন্তু পরিচিত ছিল, যেটা কিন্তু মানে তোমরা ইতিহাস ঘাটলেও দেখতে পারবে বেঙ্গল প্রেসিডেন্সির কিন্তু একটা গুরুত্ব রয়েছে ব্রিটিশ আমলে। 1905 সালে ব্রিটিশরা বাংলাকে দুভাগ করে। 1905, ঠিক আছে, বঙ্গভঙ্গ। পূর্ব বাংলা ও আসাম যেখানে মুসলমান সংখ্যা বেশি ছিল, পশ্চিম বাংলা যেখানে হিন্দু সংখ্যা বেশি। ঠিক আছে, এই দুটো ভাগে কি হয়, বিভক্ত হয়। এবার কি হয়, তবে জাতীয়তাবাদী আন্দোলনের চাপে 1911 সালে এই বিভাজন বাতিল করা হয়। এরপর বাংলা আবার একত্রিত হয়। তাহলে 1905-এ কি হয়েছিল, মানে ভাগ করা হয়েছিল, আবার 1911-তে কি হয়, এটাকে এক করে দেওয়া হয়। কিসের জন্য, জাতীয়তাবাদী আন্দোলনের চাপে। এখনো কিন্তু কোন রকম বাংলাদেশ নেই, কোন রকম কিন্তু পাকিস্তান নেই। ঠিক আছে, পুরোটাই কিন্তু রয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, প্রত্যেকে এই ব্যাপারটা মাথায় রাখবে, প্রত্যেকের জানা উচিত ইতিহাসটা। চলো নেক্সট। ভারত বিভাগের সময় সীমান্ত নির্ধারণ ও পূর্ব পাকিস্তান সৃষ্টি। এইবারে সৃষ্টি হচ্ছে পূর্ব পাকিস্তান। কবে, 1947-এ। দেখো, বলছে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে গঠিত হয়। ঠিক আছে, কি হয়, একটা হলো ভারত, একটা পাকিস্তান, যার দুটো অংশ ছিল, একটা হলো পশ্চিম পাকিস্তান, একটা হলো পূর্ব পাকিস্তান, বর্তমান নাম হলো বাংলাদেশ। তাহলে কি 1947-এর আগে পুরোটাই কিন্তু ইন্ডিয়া ছিল,
কোনো রকম বাংলাদেশ, কোনো রকম পাকিস্তান কিন্তু ছিল না। 1947-এ কিন্তু এই বিভাগটা করা হয়। ঠিক আছে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এটা হলো তোমার পাকিস্তানের মধ্যে চলে যায়, আর এইখানটা হলো বাংলাদেশ। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাগটা হয়। নেক্সট দেখো, স্যার সাইরিল র্যাডক্লিফ কর্তৃক নির্ধারিত র্যাডক্লিফ লাইন ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করেন। কে করেছিলেন? সাইরিল র্যাডক্লিফ। তিনি কি করেছিলেন? র্যাডক্লিফ লাইন করেছিলেন, যা ভারত এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করেন। দেখো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে ম্যাপটা এটা হলো র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, আর ইনি হলেন স্যার সাইরিল র্যাডক্লিফ, ইনি কিন্তু এই লাইনটা করেছিলেন। বলেছে এই দেশভাগের ফলে কি হয়। দেখো বলেছে দুই দেশের মধ্যে বিশাল জনসংখ্যার স্থানান্তর ঘটে। আমরা যেটা দেখতে পাই যে যখন হিন্দু মুসলিমরা সেই সময় কি হয়েছিল, যে বহু হিন্দু যারা বাংলাদেশে ছিল তারা ইন্ডিয়াতে চলে আসে, ইন্ডিয়া থেকে বহু মুসলিম বাংলাদেশে যায় এবং সাম্প্রদায়িক একটা দাঙ্গার পরিবেশ কিন্তু তৈরি হয়। আমরা কিছু ঘটনা মুভিতেও দেখতে পাই, গাদার মুভিতে আমরা কিছু দেখতে পাই, যখন এরকম দেশ ভাগে এদিক থেকে ওদিক যাচ্ছে, মানে রক্ত কাটাকাটি, খুন, এসব মানে এটা মানে যাচ্ছে তাই পরিবেশ আর কি। যাই হোক, বা তোমরা যদি দেখবে তোমাদের ধরো দাদু, হ্যাঁ দাদুর তার দাদুদের কাছে গল্প শুনতে পারবে যে তারা যখন ছোট ছিল, তারা অনেকে যারা বাংলাদেশ থেকে এই দেশে চলে এসেছে, তাদের কাছে এই গল্প কিন্তু অনেক শুনতে পারবে যে কিভাবে তারা এসেছে, হ্যাঁ কি কি ঘটনাগুলো ঘটেছিল। এবার দেখো বলছে ধর্মীয় দাঙ্গা ছড়িয়ে পড়ে বিশেষ করে কলকাতা, ঢাকা এবং নোয়াখালীতে। সীমান্তের কিছু অংশে অনির্ধারিত সীমানা থেকে যায়, যা ভবিষ্যৎ সীমান্ত বিরোধের কারণ হয়। এবারে সীমানা তো একটা করা হলো, কিন্তু সীমানাতেও আবার কিছু কিছু গন্ডগোল হয়ে যায়। যেমন কি, মানে ধরো আমার কিছু জায়গা যেটুকু আমার বাউন্ডারি, কিন্তু অন্য একটা জায়গার কিছুটা অংশ আমার জায়গার আন্ডারে পড়ছে। আবার আমার জায়গার মধ্যে কিছুটা অংশ, হ্যাঁ ধরো তোমার বাড়িটা যে এরিয়াতে রয়েছে, তোমার বাড়ির একটা রুম ধরো পড়ছে হলো অন্য কারোর এরিয়াতে, মানে ওই রুমটার অধিকার অন্য কারো। আবার ওই অন্য যে রয়েছে আর কি, তার ধরো কোনো একটা রুম রয়েছে, সেটার অধিকার তোমার। তার মানে কি হচ্ছে, মানে সীমান্ত ভাগ হয়ে গেছে, দুটো আলাদা আলাদা বাড়ি, কিন্তু ওই বাড়ির মধ্যেও কিছু অংশ কিন্তু এই বাড়ির লোকের মানে আন্ডারে রয়েছে বা কি বলবো শাসনে রয়েছে, আর এই বাড়ির কিছু জায়গাও কিন্তু ওই দেশের বা ওই বাড়িটার অধীনে রয়েছে। তো দেখো এরপরে কি হয়, এরপরে আসে হলো ছিটমহল সমস্যা ও সীমান্ত বিরোধ 1947 থেকে 1971। এই 1971 সালটা মনে রাখাটা কিন্তু প্রত্যেকের জন্য খুব জরুরি। ঠিক আছে, দেখো ছিটমহল সমস্যা। এবার হঠাৎ করে ছিটমহলটা কোথা থেকে আসলো? ছিটমহল কি? দেখো বলেছে ভারত ও পূর্ব পাকিস্তানের সীমান্ত জটিল হয়ে ওঠে মূলত ছিটমহল বা চিটমহলও বলা হয় সমস্যা এবং অন্যান্য সীমান্ত বিরোধের কারণে। এবারে দেখবো ছিটমহল কি। বলেছে ছিটমহল হলো একটি দেশের অভ্যন্তরে অবস্থিত অন্য দেশের ছোট্ট ভূখণ্ড। যেটা বললাম যে একটা দেশের অভ্যন্তরে অবস্থিত অন্য একটা দেশের ছোট্ট ভূখণ্ড। একটু ছবিটা আমরা দেখে নিই, ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই জায়গাটা হলো এই যে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, মানে এখানটা হলো তোমার ওয়েস্ট বেঙ্গলের যে চিকেন নেক, তারপরে যে জায়গাটা সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। এবারে ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখো গ্রিন কালারের যে জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের আন্ডারে। আবার এইটা হলো বাংলাদেশ, বাংলাদেশের এই যে ইয়েলো জায়গাগুলো দেখছো, এটা হলো ইন্ডিয়ার আন্ডারে। তাহলে এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। দেখো এখানে ইয়েলোতে দেখানো রয়েছে হলো এনক্লেভস অফ ইন্ডিয়া, আর এটা গ্রিনটা হলো এনক্লেভস অফ বাংলাদেশ। এবারে এইটাকে যদি বাংলাদেশ তার নিজের বাউন্ডারিতে নিতে চায়, তাহলে কি এই এরিয়াটা তাকে নিতে হবে? এরকম ভাবে তো অর্ধেক নিতে পারবে না। আবার ইন্ডিয়া যদি মনে করে এইটুকুকে তার ইন্ডিয়ার মধ্যে নেবে, ইন্ডিয়ারও এখান থেকে নিতে হবে। তো এটা কিন্তু খুব বিতর্কমূলক একটা জায়গা। ঠিক আছে, তো এটা নিয়ে 2015 সালে কিছুটা সমাধান হয়, সেটা আমরা দেখছি পরে। নেক্সট দেখো বলেছে ভারতের 111টি ছিটমহল ছিল পূর্ব পাকিস্তানের ভেতরে এবং পূর্ব পাকিস্তানের 51টি ছিটমহল ছিল ভারতের ভেতরে। ঠিক আছে, এগুলোর এক্সচেঞ্জ ঘটে। কিছু ছিটমহল এমনকি দ্বৈত ছিটমহল, একটি ছিটমহলের মধ্যে আরেকটি ছিটমহল ছিল। ঠিক আছে, মানে এটা দেখো, মানে একটা ধরো ছিটমহল, হ্যাঁ ধরো এই ছিটমহলটা ইন্ডিয়ার আন্ডারে, আবার এর ভেতরে একটা ছোট্ট জায়গা, সেটা হয়তো আবার বাংলাদেশের আন্ডারে রয়েছে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? দ্বৈত ছিটমহল। চলো, আচ্ছা এখানেও একটা আমি ম্যাপ দিয়েছি, দেখো এই যে গ্রিন গুলো এখানে দেখানো হয়েছে বাংলাদেশ, আর রেড গুলো হলো ইন্ডিয়ার জায়গা। ঠিক আছে, নেক্সট ছিটমহল কিভাবে তৈরি হয়েছিল?
এই যে ছিটমহল জিনিসটা হলো কিভাবে, বলেছে এর উৎপত্তি হয় মুঘল আমলে। মুঘল আমলে কি হয়, যখন স্থানীয় জমিদাররা বিভিন্ন চুক্তির মাধ্যমে একে অপরের জমি বিনিময় করত। ঠিক আছে, স্থানীয় জমিদাররা কি করতো, চুক্তি করতো, চুক্তি করে একজনের জমি আরেকজনকে দিত, অন্যজনের জমি আর অন্যজনকে দিত, মানে জমির আদান প্রদান হতো। এবার আমি ধরো একজন জমিদার, আমি যদি আমার জমিটা অন্য একজনকে দিই, তার মানে কি, সে ধরো অন্য এলাকার লোক, ধরো এটা আমি এখন নদিয়াতে রয়েছি, সে ধরো কলকাতার লোক, সে তাকে আমি আমার জমিটা দিলাম, তার মানে কি নদিয়ার মধ্যে আমার যে বাড়ির এলাকাটা সেটা কি ওই কলকাতায় যে জমিদার রয়েছে তার আন্ডারে চলে গেল, তাই তো। এবার পরে যদি নদিয়া আর কলকাতা যখন এরকম ভাবে ডিভাইড হয়ে গেল, জেলাটা যখন ভাগ হলো, ধরো আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি, তখন কি হলো, নদিয়ার জায়গার মধ্যে এই যে আমার বাড়ির অংশটুকু, এই অংশটুকু কিন্তু কলকাতার আন্ডারে থাকলো, বুঝতে পেরেছো। আবার ধরো কলকাতার কেউ তার কোনো একটা এরিয়া, হ্যাঁ ধরো কোনো এরিয়া বলতে কলকাতার ধরো ভিক্টোরিয়ার যে এরিয়াটা রয়েছে, ভিক্টোরিয়ার এরিয়াটা কোনো দিল্লির কাউকে ওই জায়গাটার যে দায়িত্ব বলতে পারো, বা ওই জায়গাটার জমি বলতে পারো দলিল করে দিয়েছে দিল্লির কাউকে। এবার যখন দিল্লি আর কলকাতা যখন আলাদা আলাদা হলো, তখন কি হলো, কলকাতাটা আলাদা একটা দেশ হয়ে গেল, কিন্তু ওর মধ্যে যে দিল্লি জায়গা, এই ভিক্টোরিয়া জায়গাটা, ওটার কার আন্ডারে থাকলো, দিল্লির আন্ডারে থাকলো। তো এরকম কিন্তু একটা ঘটনা এখানে কিন্তু ঘটেছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, আচ্ছা নেক্সট দেখো, বলেছে ব্রিটিশরা এই সমস্যার স্থায়ী সমাধান করতে ব্যর্থ হয়। ব্রিটিশরা এটা করতে পারেনি, ফলে দেশভাগের পর এটি একটি আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়ায়, ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে কিন্তু দাঁড়ায় এই ছিটমহলের ঘটনাটা। সমস্যা এবং উত্তেজনার মধ্যে দেখো, ভারত ও পাকিস্তান ছিটমহল বিনিময়ের চেষ্টা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি। এবার ছিটমহল বিনিময় করার চেষ্টা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে এটা পুরোপুরি ভাবে হয়নি, কারণ এক একজনের এক এক রকম মত কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। 1958 সালের বেরুবাড়ি চুক্তির মাধ্যমে কিছু জমি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হলেও পুরোপুরি ভাবে তা কিন্তু বাস্তবায়িত হয়নি। কত সালে হয়েছিল, 1958 সালে। আচ্ছা আচ্ছা, এই যে ক্লাসটা করাচ্ছে এটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু প্রত্যেকে জানিও। এরকম ডেসক্রিপটিভ জিএস এর ক্লাস কিন্তু প্রচুর রয়েছে, তোমরা প্রিভিয়াস একটু প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস গুলো চেক করো, তাহলে কিন্তু তোমরা এই ক্লাস সম্বন্ধে অনেক ডিটেলস পেয়ে যাবে। আর কোন টপিকের উপর তোমরা ডেসক্রিপটিভ জিএস এর ক্লাস চাইছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর A to Z পরীক্ষাতে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু অনলাইন ক্লাস চলছে সোমবার এবং বুধবার রাত 8টা থেকে। এখানে কিন্তু তোমাদের লাইভ ক্লাস হয়, তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, এবং অলরেডি কিন্তু 34 আছে, এটা 40 হবে, সরি 40টা টপিক কিন্তু অলরেডি কভার করা হয়ে গেছে। ঠিক আছে, যদি ক্লাসে জয়েন করো, তুমি আজকে জয়েন করো, আজকে কিন্তু 40টা টপিকের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে, এবং এক্সাম পর্যন্ত তুমি কিন্তু পিডিএফ পাবে। ঠিক আছে, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে কিন্তু তোমাদের ক্লাসটা নেওয়া হয়। ঠিক আছে, তোমাদের যে লাইভ ক্লাস হয়, তোমাদের বাংলা ক্লাসটা হয়, বাংলা নোটসটা একদম লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে কিন্তু তোমাদের ক্লাসটা নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি তুমি মনে করো যে না আমি আমার ক্লাসের প্রয়োজন নেই, আচ্ছা তোমাদের এক্সামও নেওয়া হয়, যদি মনে করো যে না আমার এক্সাম দেওয়ারও প্রয়োজন নেই, তুমি শুধু নোটস নেবে, তুমি শুধু নোটসও কিন্তু নিতে পারো, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো সেটার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তুমি নিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের জন্য কি কি ইবুক রয়েছে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের দেখে নাও। 60টা রিপোর্ট এটার ইবুক রয়েছে, 250টা ট্রান্সলেশনের ইবুক রয়েছে, 150টা প্রেসির ইবুক রয়েছে, এবং 60টা বাংলা প্রতিবেদনের কিন্তু ইবুক রয়েছে একদম মিনিমাম প্রাইসে। এত কম প্রাইসে কোনো বইতেও তুমি পাবে না এতগুলো জিনিস, আর সমস্তটা একদম কারেন্ট টপিকের ওপরে কিন্তু রয়েছে। তো এগুলো যদি কারোর প্রয়োজন হয় বা এগুলো সম্বন্ধে আরো ডিটেলস যদি জানার থাকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে ক্লাসে জয়েন হতে পারো বা পিডিএফটাও কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো এবারে আবার একটু পড়ায় ফিরে আসি। দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি আমি দিয়েছি, এই ছবি দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইতিহাস মনে করার জন্য এই ছবি দুটো খুব ইম্পর্টেন্ট উভয় দেশের জন্য। ঠিক আছে, চলো বলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও সীমান্ত পুনর্নির্ধারণ। এটা কবে হয়েছে, 1971 সালে। ঠিক আছে, 1971 সালে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পশ্চিম পাকিস্তান মানে বর্তমান যে পাকিস্তান রয়েছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কে, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ।
বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমি আবারও বলছি, ইতিহাসটা কিন্তু মনে করা প্রত্যেকের দরকার। এখন বর্তমানে যা সিচুয়েশন রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের, তো প্রত্যেকের কিন্তু ইতিহাসে কি হয়েছিল, ইতিহাসে কে কার পাশে ছিল, এটা মনে করা কিন্তু প্রত্যেকের দরকার। 1971 সালে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি জানায়। এইখানে এই ছবিটাই কিন্তু আমি দিয়েছি, আওয়ামী লীগেরই কিন্তু এখানে ছবিটা দেখতে পাচ্ছ, কত বিপুল সংখ্যক বাংলাদেশি কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং ইনি হলেন শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, আচ্ছা, পাকিস্তান সেনাবাহিনী দমন অভিযান চালায়। পাকিস্তানের যে সেনাবাহিনী তারা কি করে, দমন অভিযান, অপারেশন সার্চ লাইট চালায়, মুক্তিযুদ্ধ শুরু হয়। ঠিক আছে, এবং এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে কিন্তু ইন্ডিয়া একদম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়ার প্রচুর সৈন্য কিন্তু এখানে শহীদ হয়েছে বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে ভারতের ভূমিকা। এই যে মুক্তিযুদ্ধ, এখানে ইন্ডিয়ার কি রোল ছিল, বলেছে ভারত মুক্তিযোদ্ধাদের সাহায্য প্রদান করে, সীমান্ত খুলে দেয়। ঠিক আছে, সীমান্ত খুলে দেয়, যার ফলে লক্ষ লক্ষ শরণার্থী কিন্তু ভারতে প্রবেশ করে এই 1971-এর মুক্তিযুদ্ধ চলার সময়। ডিসেম্বর 1971-এ ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করে। কাদের জন্য করেছিল, বাংলাদেশের জন্য করেছিল। ঠিক আছে, পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করে, মাত্র 13 দিনের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশ 16 ডিসেম্বর 1971-এ স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী এখানে বাংলাদেশি যারা রয়েছে এদের সঙ্গে একটা মিট করেছেন, সেরকম একটা মানে সেই সময়কার একটা ছবি, এটাও আমি দিয়েছি। আচ্ছা চলো নেক্সট, এই ছবিটা দেখো, খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানিজ ইন বাংলাদেশ সারেন্ডার। বাংলাদেশে যে সমস্ত পাকিস্তানিরা ছিল তারা কিন্তু এখানে সারেন্ডার করছে। ঠিক আছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা রিসিভস নিয়াজিজ সারেন্ডার ইন ঢাকা। এই ছবিটা কিন্তু হয়তো অনেকে ভুলে গেছে, এই ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ছবি। ঠিক আছে, আচ্ছা, এখানে হলো শেখ মুজিবুর রহমানের কিন্তু একটা ছবি আমি দিয়েছি। নেক্সট, সীমান্ত নির্ধারণ। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে ওঠে। ভারত পূর্ব পাকিস্তান কি হয়, বাংলাদেশ হয়ে ওঠে যখন বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেল, এবং ভারত বাংলাদেশ সীমান্ত নতুন করে আবার নির্ধারণ করা হয়। বেশ কিছু বিতর্কিত সীমান্ত এলাকা আবার কিন্তু পুনর্বিন্যাস করা হয়, এবং এটা কিন্তু ভারত ভাগ হওয়ার পরে দেখো, এদিকে হলো ওয়েস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান, যেটা কিন্তু বাংলাদেশ হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ইন্দিরা মুজিব চুক্তি ও সীমান্ত সমাধান 1974 থেকে 2015 সাল। কি হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত ও বাংলাদেশ সীমান্ত সমস্যা সমাধানে উদ্যোগী হয়। মানে উভয় দেশই, বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশে কিন্তু একইভাবে একত্রিত হয়ে একটা ইউনিটি রেখে কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল যে সীমান্ত নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা হবে। 1974 সালে কি হয়, ইন্দিরা মুজিব চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে কি হয়, ছিটমহল বিনিময় এবং সীমান্ত নির্ধারণের পরিকল্পনা করা হয়, যে ছিটমহল বিনিময় করা হবে, যে আমার দেশের মধ্যে তোমার যেগুলো রয়েছে সেগুলো তোমাকে দিয়ে দেব, তোমার দেশের মধ্যে আমার যেগুলো রয়েছে, হ্যাঁ সরি ভুল বললাম, মানে যেগুলো ইন্ডিয়ার যে জায়গাগুলো বাংলাদেশে ঢুকে গেছে অলরেডি ওগুলো বাংলাদেশকে দিয়ে দেওয়া হবে, আর ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের যেগুলো এসেছে সেগুলো ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবে। কারণ এতে কি অনেক রকম সমস্যা, সেই জায়গায় যে জনগণ তাদের সমস্যা, কারণ তাদের সমস্ত কিছু কি হচ্ছে, বাংলাদেশের সমস্ত ভোটার আই কার্ড বলে যা কিছু সবকিছু বাংলাদেশের হচ্ছে, এদিকে তারা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, মানে ব্যাপারটা খুবই অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, ভারত চুক্তিটি অনুমোদন করলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এটা বাস্তবায়নটা বিলম্বিত হয়। হ্যাঁ, ইন্ডিয়া কি করেছিল, এই চুক্তিটার অনুমোদন দিয়ে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কিছু অস্থিরতা সেই সময় চলছিল, যার জন্য এটা বাস্তবায়ন করতে অনেক ডিলে হয়ে যায়। চূড়ান্ত সমাধান কবে হয়, 2015 সালে হয়। দেখো, 2015 সালে ভূমি সীমান্ত চুক্তি, 2015 সালে ভারত ও বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে সীমান্ত সমস্যার সমাধান করে। ঠিক আছে, 162টি ছিটমহল বিনিময় করা হয় এবং 50,000 মানুষ নাগরিকত্ব পায়। ভাবো, 162টা ছিটমহল বিনিময় করা হয়। হ্যাঁ, এবার ত্যাগ করতে জানতে হবে। এবার আমি ভাবলাম যে ও আমাকে 100টা জায়গা দিল, আমি ওকে 50টা জায়গা দিলাম, এবার সে ভাববে কেন আমি 50টা নেব,
ভাগ হলে সমান সমান ভাগ হবে, এরকম করলে কিন্তু হবে না। আর এই ত্যাগ স্বীকারের জন্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু সফল হয়েছে। এই চুক্তির ফলে সীমান্ত চূড়ান্তভাবে নির্ধারিত হয় এবং দুই দেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী যে সমস্যা ছিল, ভাবো কত সাল থেকে, হ্যাঁ, সেই সমস্যাটার একটা স্থায়ী সমাধান ঘটে। দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া গেভ 111 এনক্লেভস, 111টা জায়গা কিন্তু ইন্ডিয়া দিয়ে দিয়েছে। ইন্ডিয়া কিন্তু ভাবেনি যে কেন 50-50 ভাগ হবে না, আমরা কেন বেশি দিয়ে দেব, ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়া ভাবেনি। টু বাংলাদেশ অ্যান্ড গট 51 আন্ডার 2015 ল্যান্ড প্যাক্ট, ঠিক আছে, 51টা জায়গা পেয়েছিল, তার পরিবর্তে 111টা কিন্তু এনক্লেভস ছিল, সেটা কিন্তু বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ত্যাগ স্বীকারের জন্যই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তটা কিন্তু নির্ধারণ করা সম্ভব হয়েছে। আচ্ছা, তো দেখো যারা প্রথমে দেখোনি, তোমাদের কিন্তু মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু ব্যাচ চলছে, খুব সুন্দর করে কিন্তু তোমাদের জন্য নোটস প্রোভাইড করা হয়। অলরেডি কিন্তু 40টা টপিক কভার করা হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের সোমবার এবং বুধবার রাত 8টা থেকে ক্লাস আর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দুটোই পাবে। লাইভ ক্লাসে তোমাদের বাংলা নোট লাইন বাই লাইন পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে। প্রচুর ছেলে মেয়ে ক্লাস করছে। আর যদি তোমরা মনে করো যে না আমার ক্লাসের প্রয়োজন নেই, আমি নোটস নেব, অনলি নোটস, তুমি কিন্তু নোটসও নিতে পারো, বাংলা ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। ওয়ান টাইম পেমেন্ট, একদম মিনিমাম ফিজ রয়েছে, আর সেইটাও পিডিএফ আকারে তুমি নিয়ে নিতে পারো। আর বাংলা ডেসক্রিপটিভ যে বেঙ্গলি ইংলিশ, এটার জন্য যদি তুমি কোনো ইবুক চাও, তো দেখো কি কি ইবুক অ্যাভেলেবেল রয়েছে। 60টা রিপোর্ট রয়েছে একদম কারেন্ট টপিকগুলোর ওপর, 250টা ট্রান্সলেশনের ইবুক পাবে, 150টা প্রেসি, একদম মিনিমাম প্রাইস। মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, এই যে 150টা প্রেসি তোমরা প্র্যাকটিস করতে পারবে, উইথ সলিউশন দেওয়া রয়েছে, টাইটেল দেওয়া রয়েছে, প্রাইস রাখা হয়েছে 29, ঠিক আছে। 29 প্রাইসে কিন্তু তুমি এটা পেয়ে যাবে। তো আন্দাজ করতে পারছো প্রত্যেকটারই প্রাইস কিন্তু খুবই কম রাখা হয়েছে। তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে কথা বলে নাও। কথা বলে নিলে কি হবে, তোমাদের অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আর 60টা বাংলা প্রতিবেদনের পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে, ইবুক রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, যে ভারত বাংলাদেশ সীমান্তের ইতিহাস এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, যেখানে ঔপনিবেশিক শাসন, দেশভাগ, মুক্তিযুদ্ধ, কূটনৈতিক চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ অবশেষে 2015 সালের ভূমি চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হয়। এই ঐতিহাসিক বিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। এটা সেই সময়ের কথা বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতির কথা কিন্তু বলা হচ্ছে না, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং শান্তি বজায় রাখতে সাহায্য করবে, এটা ধারণা করা হয়েছিল। বাট শান্তিটা এখন বজায় নেই, ঠিক আছে। একটা বিতর্কমূলক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েই যাচ্ছে, একটার পর একটা কিন্তু অরাজকতামূলক পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েই যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি ইন্ডিয়া বাংলাদেশের একটা, এই যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রয়েছে, এখানে ধরো ত্রিপুরা, আসাম, এই আসামেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যেটা একদম শুরুতে আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। আসামের এখানে এই বর্ডারে কিন্তু এটা ঘটেছে। আচ্ছা, এ টু জেড পরীক্ষাতে কিন্তু তোমাদের জন্য বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। প্র্যাকটিস ব্যাচে তুমি কি কি পেয়ে যাবে দেখো, তোমাদের কোর্স ফিস হলো 599, তার মধ্যে কিন্তু যে ইবুক গুলো আমি বললাম, এই ইবুক গুলো ইনক্লুড রয়েছে। মানে তুমি যদি ইবুক নিয়ে নাও আগের থেকে, তো সেটা কিন্তু মাইনাস হয়ে তোমাকে পে করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে 2 দিন করে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হয়, এক্সাম নেওয়া হবে। বাংলাতে তোমরা কি কি পাবে একটু দেখে নাও। সারমর্ম পাবে 150টা সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ 250টি সমাধান সহ পিডিএফ, প্রতিবেদন রচনায় 100টি 250 থেকে 280 শব্দের মধ্যে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো কিন্তু বেঙ্গলি ডেসক্রিপটিভে পেয়ে যাবে। ইংলিশের মধ্যে তোমরা কি কি পাবে দেখো, পিকে দে সরকারের সলভ পিডিএফ, যেখান থেকে পরীক্ষায় কমন আসে, ঠিক আছে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলেই দেখতে পাবে কমন আসে। ট্রান্সলেশন 112টার সলিউশনের পিডিএফ, তার সাথে 250টা এক্সট্রা সলিউশন, মানে যেটা বলেছিলাম ইবুক আকারে তোমাদের দেওয়া হবে, বা তোমরা আলাদা করে ওটা নিতে পারো, এটার সঙ্গে কিন্তু এটা দেওয়া হবে। তার মানে তুমি যদি এই 250টা সলিউশনের যে পিডিএফ রয়েছে, এটা যদি আগে থেকে নিয়ে নাও, তাহলে কি হবে, তোমাকে এই টাকাটা কিন্তু মাইনাস করে তোমাকে পে করতে হবে। তোমাকে কি আজ থেকে তুমি এটাও নিয়েছো আবার আলাদা করে 599 পে করছো, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এরকম অবিচার করা হবে না। তুমি যদি এটা নিয়ে থাকো, এটা মাইনাস করে পে করবে। তুমি 150টা প্রেসি নিয়ে থাকলে সেটা মাইনাস করে কিন্তু পে করবে। প্রেসি 100টা পিকেদে সরকারের সলিউশন কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। রিপোর্টে থাকবে 100টা 220 থেকে 250 শব্দের মধ্যে। এখানে দেখো লিখে দিয়ে, তোমরা যারা আগে নোটস নিয়েছো, এটা নোটস না, বাংলা ইংলিশ নোটস নিয়েছো হবে, ঠিক আছে, তাদের জন্য 599 থেকে মাইনাস করে বাকি অ্যামাউন্ট পে করলেই কিন্তু হয়ে যাবে। মানে যারা 238 দিয়ে নোট নিয়েছো, তাদের আর 361 পে করলেই কিন্তু এই ব্যাচের এই পিডিএফ গুলো প্লাস এক্সাম, এগুলো কিন্তু তোমরা দিতে পারবে।
তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।